চন্দনা তার স্বামী রতন এবং এক মেয়ে পিয়াকে নিয়ে বাস করে। তারা যেহেতু অত্যন্ত গরিব, সেই জন্য তাদের বাড়িতে আলাদা করে শৌচালয়ের ব্যবস্থা থাকে না। ফলে সেই এলাকার গরিব মানুষদের জন্য একটা শৌচালয় সরকার করে দেয়। গরমের মধ্যে এরকম একটা শৌচালয় ব্যবহার করতে তাদের প্রত্যেকেরই খুবই কষ্ট হয়, কারণ গরমকালে একটা শৌচালয় মানে সেখানে জলের কষ্ট থাকবেই। এরকম গরমের মধ্যেই চন্দনী এবং তার পরিবার লাইন দিয়ে সকালবেলা অনেক কষ্টে মাত্র 3 মগ জলে স্নান করে বাড়িতে ফিরে আসে। আর বাড়িতে এসে পিয়া যখন স্কুলে যাবে তখন শুনুন শুনুন শুনুন, আপনাদের এই এলাকায় গরিব মানুষদের জন্য একটা শৌচালয় তৈরি করা হচ্ছে, যে শৌচালয়ের মধ্যে এসি থাকবে। তাই গরমকালে আপনাদের আর শৌচালয় ব্যবহার করতে কোনো কষ্ট হবে না, আপনারা আরাম করে এসির মধ্যে স্নান করতে পারবেন। আমাদের এলাকায় এসি লাগানো শৌচালয় তৈরি হবে? তাহলে তো ভীষণ ভালো হবে। এসি বসানো শৌচালয়ের ঠান্ডার মধ্যে আমরা সবাই আরাম করে স্নান করব, আর আমাদের তাহলে গরমে কোনো কষ্ট পেতে হবে না। এরকম প্রচার শুনে প্রিয়া ভীষণ পরিমাণে খুশি হয়। তাই সেদিন তাড়াতাড়ি করে স্কুল থেকে সে বাড়ি ফিরে আসে আর তার মাকে এরকম এসি লাগানো শৌচালয়ের কথা জানায়। কিন্তু এরকম এসি বসানো শৌচালয়ের কথা শুনে চন্দনা খুশি হয় না। আমাদের এখানে এসি বসানো শৌচালয় হয়েও তো কোনো লাভ নেই, কারণ এমনিতেই এই ভাঙাচোরা গরিবের শৌচালয়ে অনেক ভিড় হয়, আর গরমের মধ্যে আমাদেরকে অনেক লাইন দিতে হয়। তাহলে যখন এসি লাগানো শৌচালয় হবে তখন কি অবস্থা হবে বলতো? আমরা তো সেই এসি ওয়ালা শৌচালয় ব্যবহার করতেই পারবো না, কারণ তখন সমস্ত লোক এসি বসানো শৌচালয় ব্যবহার করার জন্য দৌড়াদৌড়ি শুরু করবে। তুমি একটু বেশিই চিন্তা করছো মা। আমরা বরাবর গরমের মধ্যে এরকম ভাঙাচোরা শৌচালয় লাইন দিয়ে ব্যবহার করি, কিন্তু যখন এসি ওয়ালা শৌচালয় হবে তখনও তো লাইন দিয়েই সেই শৌচালয় ব্যবহার করতে হবে। কিছুদিনের মধ্যেই সেই এলাকায় সরকারের পক্ষ থেকে এসি ওয়ালা শৌচালয় তৈরির কাজ শুরু হয়ে যায়। কিছুদিনের মধ্যেই একটা বড় শৌচালয় করা হয়, আর সেখানে প্রায় 3 থেকে 4টি এসি বসিয়ে দেওয়া হয়। পিয়া এবং তার পরিবারের সাথে সাথে এলাকার প্রত্যেক মানুষ এরকম এসি বসানো শৌচালয় ব্যবহার করার জন্য একেবারে অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে। আরো কয়েকদিনের মধ্যে সেই শৌচালয় তৈরি হয়ে গেলে শহরের এক বিখ্যাত ফিল্ম স্টার সেই শৌচালয় উদ্বোধন করতে চলে আসে। আপনারা কোনোদিন ভাবতে পেরেছিলেন যে এরকম গরিব এলাকায় এসি বসানো বাথরুম তৈরি হতে পারে? সুতরাং এখন সেটাও আপনাদের জন্য তৈরি করে দেওয়া হয়েছে। তাই এইবার আপনারা আরাম করে ঠান্ডার মধ্যে স্নান করবেন আর মলমূত্র ত্যাগ করবেন। ফিল্ম স্টারের এরকম কথা শুনে সবাই আনন্দে হো হো করে চিৎকার করে ওঠে। আর সেই শৌচালয় যখন উদ্বোধন হয়ে যায় তখন সকলে সেই এসিওয়ালা বাথরুম ব্যবহার করবে বলে একেবারে হুড়মুড়িয়ে পড়ে। আর যখনই এলাকার গরিব মহিলারা এসি বাথরুমে ঢোকে সেই সময় তাদের ঠান্ডায় ভীষণ আরাম লাগে, ফলে তারা বাথরুম থেকে আর কিছুতেই বেরোতে চায় না। এমন সময় আপনাদের জন্য আরো একটা ঘোষণা আছে, আর সেই ঘোষণা হলো যে এসি বসানো বাথরুম কেবলমাত্র এলাকার গরিব মহিলারাই ব্যবহার করতে পারবে। পুরুষ মানুষদের এখানে কোনো ঢোকার অনুমতি নেই, কারণ এখন সব ক্ষেত্রেই মহিলাদের অগ্রাধিকার বেশি। তাই এই এসি লাগানো বাথরুম কেবলমাত্র মহিলাদের জন্যই তৈরি করা হয়েছে। এরকম ঘোষণা শুনে পুরুষ মানুষেরা ভীষণ পরিমাণে রেগে যায়, কারণ তাদের কথা মতো গরম শুধুমাত্র মহিলাদেরই লাগতে পারে। তাই গরমের মধ্যে পুরুষ মানুষেরা এসি বাথরুম ব্যবহার করা থেকে বাদ যাবে। এর ফলে পুরুষেরা কিছুতেই এরকম ঘোষণা মেনে নিতে পারে না, আর সেই কারণে শৌচালয়ের বাইরে একটা বোর্ড লাগিয়ে দেওয়া হয় যে এরকম এসিওয়ালা বাথরুম শুধুমাত্র মহিলাদের জন্যই সুরক্ষিত। মা, আমার ভীষণ মজা হচ্ছে। এখন এই বাথরুম শুধু আমরা মহিলারাই ব্যবহার করতে পারবো, আর এখন বাথরুমের লাইনেও কিন্তু ভিড় কম হবে। কালকে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি এসিওয়ালা বাথরুমে ঢোকার জন্য লাইন দিয়ে দেব। এই বলে পিয়া তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ে, কিন্তু এসিওয়ালা বাথরুম ব্যবহার করবে বলে তার রাত্রিবেলা কিছুতেই যেন ঘুম আসতে চায় না। তাই সে ঘুম থেকে উঠে চুপি চুপি এসিওয়ালা বাথরুমের দিকে চলে যায়, আর বাথরুমের দরজা খোলা দেখে সেই এসিওয়ালা বাথরুমের মধ্যে সে ঢুকে পড়ে। আর যাতে কেউ বুঝতে না পারে সে রাত্রিবেলা বাথরুমে ঢুকেছে, তাই পিয়া ভেতর থেকে বাথরুমের দরজা বন্ধ করে দেয়। আহ, এই বাথরুমে কি আরাম! বাথরুমটা কত পরিষ্কার। আমি কোনোদিনও এরকম ঠান্ডা এসির হাওয়া খাইনি। এরকম এসি বাথরুমে পটি টয়লেট করতে, স্নান করতে আমার আর একদমই কষ্ট হবে না। কি সুন্দর সবাই এসিওয়ালা ঘরে ঘুমায়। ইস, আমাদের গরিবদের ঘরেও যদি এরকম একটা করে এসি থাকতো তাহলে কি ভালো হতো। এই বলতে বলতে প্রিয়ার ভীষণ পরিমাণে ঘুম পেয়ে যায়।
কারণ সে এর আগে কখনোই এসির হাওয়াতে আরাম করতে পারেনি। তাই সে বাথরুমের মেঝেতে শুয়ে ঘুমিয়ে পড়ে আর কখন যে সকাল হয়ে যায় সে কিছুই বুঝতে পারে না। অন্যদিকে ভোরবেলা হতে না হতেই এলাকার গরিব মানুষেরা এসি বাথরুম ব্যবহার করবে বলে লাইনে এসে দাঁড়িয়ে পড়ে, কিন্তু দরজা বন্ধ দেখে তারা ভীষণ রেগে যায় আর তারা জোরে জোরে বাথরুমের দরজায় ধাক্কা দিতে শুরু করে। এই কেড়ে, কোন মেয়ে ছেলে এসি বাথরুমে এসে ঢুকেছিস? এই আধ ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছি, কিন্তু এখনো তোর বাথরুমে ঢুকে পায়খানা করা হলো না। কথাই বলে না, কুকুরের পেটে ঘি সহ্য হয় না, তাই এসি বাথরুম পেয়ে সবাই একেবারে হাতির পাঁচ পা দেখেছে। শিগগিরই বেরো বলছি বাথরুম থেকে। গরমের মধ্যে এসি পেয়েছিস বলে সারাদিন বসে বসে পায়খানা করবি নাকি? বাইরের এরকম চিৎকার চেঁচেমেচি শুনে পিয়ার ঘুম ভেঙে যায় আর সে বাথরুমের দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। আর বাইরে বেরিয়ে এসে দেখে যে সেখানে অন্তত পক্ষে 500 জন মহিলা লাইনে দাঁড়িয়ে আছে। ও, এ তো রতনের মেয়ে। আমার মনে হচ্ছে এই মেয়ে কালকে রাত্রিবেলায় এসি বাথরুমে ঘুমিয়ে পড়েছিল, সেই জন্যই দরজা বন্ধ ছিল। আগে তো গরমের মধ্যে সাধারণ বাথরুমে ঢুকেই 2 মিনিটের মধ্যে বেরিয়ে পড়তিস, আর এখন এসি বাথরুম পেয়ে এখানে বসে বসে ঘুমিয়ে পড়ছিস। না কাকিমা, আসলে কালকে রাত্রিবেলা অনেক গরম পড়েছিল তো, আর এসি বাথরুম ফাঁকা দেখে আমি এখানে ঢুকে ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু কখন যে সকাল হয়ে গেছে আমি বুঝতেই পারিনি, তাই তোমরা আমার উপরে রাগ করো না। এক্ষুনি এসি বাথরুম থেকে বেরো বলছি, কারণ আমরা এখন বাথরুম ব্যবহার করব। তুই যেহেতু কালকে রাত্রিবেলা এসি বাথরুমে ঘুমিয়েছিস, তাই তুই আজকে আর এই বাথরুম ব্যবহার করতে পারবি না, বেরো। এই বলে সকল মহিলারা পিয়াকে সেই বাথরুম থেকে বের করে দেয়। আর সেদিন পিয়া সেই বাথরুম ব্যবহার করতে পারে না। আর এসি বাথরুমের বাইরে মহিলাদের অনেক লাইন পড়ে যাওয়ায় গরমের মধ্যে চন্দনাকেও লাইনে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়, কিন্তু তবুও সে এসি বাথরুম ব্যবহার করার কোনো সুযোগ পায় না। লাইনে দাঁড়িয়ে থাকতে গিয়ে সকাল 10টা থেকে রাত্রি 10টা হয়ে যায়, তবুও চন্দনা স্নান করার কিংবা পটি করার কোনো সুযোগ পায় না। আগে সাধারণ বাথরুমটাই অনেক ভালো ছিল, অন্তত গরমের মধ্যে স্নান করতে পারতাম, কিন্তু এখন এসি বাথরুম হওয়ার পর সেই বাথরুমে ঢোকার সুযোগ পর্যন্ত পাচ্ছি না। দেখতে দেখতে রাত 10:30টার সময় চন্দনে এসি বাথরুমের মধ্যে ঢোকার সুযোগ পায় আর স্নান করতে ঢুকে সে এসির হাওয়া পেয়ে ভীষণ পরিমাণে আরাম অনুভব করে। আর এই এসির মধ্যে স্নান করে তার খুবই ভালো লাগে, ফলে সে কিছুতেই এসি বাথরুম থেকে তাড়াতাড়ি করে বাইরে বেরোতে চায় না। আর সেই দিন পিয়া যেহেতু এসি বাথরুমে স্নান করার সুযোগ পায়নি, তাই চন্দনে এসি বাথরুম থেকে তার মেয়ের জন্য ঠান্ডা জল ভরে নিয়ে যায়, যাতে পিয়া সেই জলে স্নান করতে পারে। সত্যি রে পিয়া, আজকে আমি এসি বাথরুমে স্নান করে বুঝলাম এসি থাকার কি আরাম। গরমের মধ্যে ঘাম একেবারে এসিতে ঢোকার সঙ্গে সঙ্গে শুকিয়ে গেল, আর মনেই হচ্ছে না যে বাইরে এত গরম। তুই যে কালকে রাত্রিবেলায় এসি বাথরুমে ঢুকে ঘুমিয়ে পড়েছিলিস, তাতে তোর কোনো দোষ নেই রে। দেখতে দেখতে এভাবেই আরো কিছুদিন কাটে, আর যতই গরম পড়তে থাকে ততই এসি বাথরুম ব্যবহার করা নিয়ে এলাকার মহিলাদের মধ্যে একেবারে মারপিট পর্যন্ত বেঁধে যায়। এরকম এসি বাথরুমের জন্য এক অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়। আর এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। একদিন সকালবেলায় এসি বাথরুম ব্যবহার করার জন্য পিয়া এবং তার মা লাইনে দাঁড়িয়ে আছে, এমন সময় তারা বাথরুমে ঢুকতে যাবে তার আগে, এই যে এসি বাথরুম ব্যবহার করার আগে আমাদের 100 টাকা করে জমা দিয়ে যাও, কারণ এখন থেকে নিয়ম হয়েছে এই বাথরুম ব্যবহার করতে গেলে মহিলাদের 100 টাকা করে দিতে হবে। তাই তোমার 100 টাকা, তোমার মায়ের 100 টাকা, মোট 200 টাকা। কেন? এসি বাথরুম তো সরকারের পক্ষ থেকে তৈরি করে দেওয়া হয়েছে, তাই এই বাথরুম ব্যবহার করার জন্য তোমাদেরকে টাকা দিব কেন? তোমরা এরকম বেআইনি ভাবে টাকা নিতে পারো না। বেশি কথা বলো না কিন্তু। আর হ্যাঁ, এই এসি বাথরুম ব্যবহার করা নিয়ে তোমরা মহিলারা মারপিট করবে, চুল ছেঁড়াছিড়ি করবে, আর অন্যদিকে তোমার মেয়ে বাথরুমে ঢুকে ঘুমিয়ে পড়বে, আবার কোনদিন তুমি বাথরুমে ঢুকে আর বেরোতে চাইবে না, সেটার হবে না। এই জন্যই আমরা ঠিক করেছি যে তোমাদের মহিলাদের এসি বাথরুম ব্যবহার করতে দেওয়ার জন্য 100 টাকা করে নেওয়া হবে, বুঝেছো? তোমরা এরকম এসি বাথরুম ব্যবহার করার জন্য আমাদের কাছ থেকে যে জোর করে টাকা নিচ্ছ, সেটা কিন্তু আমি সরকারি কর্তৃপক্ষকে জানিয়ে দেব, তারপর দেখবে তোমাদের কিন্তু শাস্তি হবে। এই শোন, তুই বড় বড় কথা বলিস না, আর এলাকার সব কর্তৃপক্ষের সাথে আমার সেটিং করা আছে, তাই আমাদের কোনো শাস্তি হবে না। আর যারা গরিব মানুষেরা এরকম এসি বাথরুম ব্যবহার করে অভ্যস্ত হয়ে পড়েছিল, সেই সব মহিলারা 100 টাকা দিয়ে সেই বাথরুমের মধ্যে ঢোকে, কিন্তু চন্দনে এবং তার পরিবার টাকার অভাবের জন্য সেই এসি বাথরুম ব্যবহার করতে পারে না। আর তারা যখন পুলিশ কর্তৃপক্ষকে গিয়ে বিষয়টা জানায়, তখন তারাও তাদেরকে কোনোভাবে সাহায্য করে না। একদিন হঠাৎ করে গরমের মধ্যে রতনের ভীষণ পরিমাণে শরীর খারাপ করে। চন্দনা, সারাদিন বাইরের স্টেশনে কুলিগিরি করতে করতে আমি গরমে একেবারে ক্লান্ত হয়ে পড়েছি, তাই আমার ভীষণ শারীরিক কষ্ট হচ্ছে। চন্দনা, আমার কিরকম মাথাটা ঘোরাচ্ছে, আমার মনে হচ্ছে আমি আর গরমে বাঁচবো না।
না না, তুমি এরকম বলো না। আমরা তোমাকে কিচ্ছু হতে দেব না। সারাদিন বাইরে রোদে ঘুরেছো বলে তোমার শরীর খারাপ করছে। তুমি একটু শান্ত হয়ে বসো, দেখবে ঠিক হয়ে যাবে। আমি তোমাকে এক্ষুনি নুন চিনি জল করে দিচ্ছি। চন্দনা তার স্বামীকে নুন চিনি জল করে দিলেও তার স্বামী কিছুতেই সুস্থ হতে পারে না। ফলে চন্দনা এবং তার মেয়ে বুঝতে পারে না যে রতনকে তারা কিভাবে সুস্থ করে তুলবে। সেই সময় তারা এসি বাথরুমের দিকে তাকিয়ে দেখে যে সেখানে সুমন বসে নেই, আর এসি বাথরুমের বাইরে কোনো মহিলার ভিড়ও নেই। মা, আমরা বরং বাবাকে নিয়ে এসি বাথরুমে গিয়ে থাকি চলো। এখন এখানে যেহেতু কোনো লোকজন নেই, তাই আমাদেরকে কেউ দেখতে পাবে না। কালকে সকাল হওয়ার আগেই আমরা আবার এসি বাথরুমের বাইরে বেরিয়ে যাব। কিন্তু ব্যাপারটা যদি কেউ জানতে পারে তাহলে আমাদের কিন্তু আর আস্ত রাখবে না। তবে এখন এসি বাথরুমে যাওয়া ছাড়া আমাদের কাছে তো কোনো উপায়ও নেই। এই বলে চন্দনা তার স্বামী এবং মেয়ের সঙ্গে বালিশ বিছানা নিয়ে চুপি চুপি এসি বাথরুমের মধ্যে ঢুকে পড়ে। আর এসি বাথরুমের এসির হাওয়া খাওয়ার পর রতন অনেকটাই সুস্থ বোধ করে। চন্দনা, আমরা যদি বড় লোক হতাম তাহলে আমরাও এত বড় একটা বাথরুম বানাতে পারতাম, আর সেখানে এসি বসিয়ে দিতাম। তাহলে আর লুকিয়ে চুরিয়ে চোরের মতো এসির হাওয়া খেতে আসতে হতো না। সত্যি এখানে এসে আমার খুব আরাম লাগছে। এভাবে তারা যখন রাত্রিবেলায় এসি বাথরুমের মধ্যে ঘুমাচ্ছে, সেই সময় সুমন এসি বাথরুমের সামনে চলে আসে। চন্দনা ও তার পরিবার যেহেতু এসি বাথরুমের দরজায় ছিটকিনি দিতে ভুলে যায়, তাই সুমন তাড়াতাড়ি করে বাথরুমের মধ্যে ঢুকে পড়ে। আর সুমন যখন দেখে যে বাথরুমের ভেতরে গরিব চন্দনা এবং তার পরিবার ঘুমিয়ে আছে, এই দেখে সে প্রচন্ড পরিমাণে রেগে যায়। বদমাইশ চন্দনা, তোর এত বড় সাহস! টাকা না দিয়ে আবার নিজের বরকে আর মেয়েকে নিয়ে বাথরুমের মধ্যে ঘুমাচ্ছিস? সুমনের গলার আওয়াজ পেয়ে তারা ধরপড় করে উঠে পড়ে, আর সুমন তাদেরকে ভীষণ পরিমাণে অপমান করে আর ঘাড় ধাক্কা দিয়ে এসি বাথরুমের বাইরে বের করে দেয়। আর ঠিক এমন সময় যে সরকারি কর্তৃপক্ষের মাধ্যমে সেই এসি বাথরুম বানানো হয়েছিল, তারাও সেই বাথরুম ব্যবহার করতে সেখানে আসে। চন্দনা এবং তার পরিবার এরকম অন্যায় অবিচারের কথা সরকারি কর্তৃপক্ষকে জানালে তারা সুমনের উপর ভীষণ পরিমাণে রেগে যায়। তোমার এত বড় সাহস! তুমি গরিব মানুষের সাথে এরকম ব্যবহার করছো? আর আমি এই বাথরুম এনাদের সুবিধার জন্য বানিয়েছি। আমি তো গাড়ি করে বাড়ি ফিরছিলাম, তখন আমার ভীষণ পরিমাণে বাথরুম পাই, তাই আমি এই বাথরুম ব্যবহার করতে এসেছি। আর ভাগ্যিস দাঁড়িয়েছিলাম, তা না হলে তোমাদের এরকম অন্যায় অত্যাচার তো দেখতে পেতাম না। দয়া করে আমাকে ক্ষমা করে দিন স্যার, আমি আর কখনো এরকম করবো না। সত্যিই তো আমার কোনো অধিকার নেই গরিবের এসি বাথরুম কেড়ে নেওয়ার, তাই আমার ভুল হয়ে গেছে। আপনি দয়া করে আমাকে শাস্তি দেবেন না। তারপর থেকে আর কখনো এসি বাথরুম ব্যবহার করার জন্য কাউকে টাকা দিতে হয় না। আর কারোর যদি শরীর খারাপ লাগে তাহলে সেই এসি বাথরুমের মধ্যে গিয়েও বসতে পারি। এভাবেই গরিব মানুষদের জীবনে এসি বাথরুম একেবারে আশীর্বাদ স্বরূপ হয়ে ওঠে। শ্রীতম তনয়াকে পছন্দ করে বিবাহ বন্ধনে আবদ্ধ করে নিজের বাড়িতে নিয়ে আসে। এমন ফর্সা সুন্দরী বৌমা পেয়ে শ্রীতমের মা রানী দেবী ভীষণ পরিমাণে খুশি হয়। সে তার বৌমাকে খুবই স্নেহ করে। শ্রীতম তার ফর্সা সুন্দরী বউয়ের জন্য শীতকালে নানান রকমের সুন্দর সুন্দর সোয়েটার কিনে এনে দেয়। সেই সকল সোয়েটার পরে তনয়াকে অনেক বেশি সুন্দর লাগে। এর ফলে সে নিজের স্বামীর উপর খুবই খুশি হয়। একদিন খুব গভীর শীত পড়ায় প্রত্যেকদিন নতুন নতুন সোয়েটার পরে আমার সব সোয়েটারের কালেকশন শেষ হয়ে গেছে। এবার অন্য কিছু ধরনের সোয়েটার পরতে আমার ভীষণ ইচ্ছা করছে, কিন্তু এখন যদি আমি শ্রীতমকে আবার সোয়েটার কিনে দিতে বলি তাহলে ও আমার উপর ভীষণ পরিমাণে রেগে যাবে। ঠিক এমন সময় রানী দেবী তার বৌমার ঘরে আসে। তাদের দুজনের দুপুরের খাবার খাওয়া হয়ে গেলে দুজনে মিলে ছাদে রোদ পোহাতে চলে যায়। কিছুক্ষণের মধ্যে রানী দেবীর ঘুম পেয়ে গেলে সে ছাদ থেকে নেমে আসে, কিন্তু তারপরেও তনয়া আরাম করে রোদে বসে থাকে। প্রায় বেশ কিছুক্ষণ এভাবেই কেটে যায়। এমন সময় এই ছাদের পাশে একটা ঘর আছে, কিন্তু সব সময় আমার শাশুড়ি মা আর স্বামী কেন যে ঘরটাকে বন্ধ করে রাখে আমি বুঝতে পারি না। দেখি আজকে গিয়ে ঘরটা একবার খুলি, তারপরে বোঝা যাবে যে ঘরের মধ্যে কি এমন সোনা গহনা রাখা আছে। এই বলে তনয়া ছাদের পাশে থাকা বন্ধ ঘরের সামনে চলে যায়। বন্ধ ঘরের তালা অনেক দিনের পুরানো হয়ে যাওয়ায় দু একবার চেষ্টার পরেই তালাটি ভেঙে তনয়ের হাতে চলে আসে। এর ফলে সেই ঘরের দরজা তনয়ের সামনে খুলে যায়। সে ঘরে চুল সরিয়ে সেই ঘরের মধ্যে প্রবেশ করে। এ কি, এই ঘরের মধ্যে তো কিছুই রাখা নেই, কেবলমাত্র একটা বদ্ধ ট্রাঙ্ক রাখা আছে। দেখে একবার ট্রাঙ্কটা খুলি, যদি কোনো ভালো জামা কাপড় রাখা থাকে তাহলে নিয়ে নেব। এই বলে তনয়া ট্রাঙ্কটা খুলে দেখে। সে দেখে যে ট্রাঙ্কের মধ্যে খুব সুন্দর সুন্দর দুটো সোয়েটার রাখা আছে, কিন্তু সোয়েটারের রংটা সামান্য পুরানো হয়ে যাওয়ায় সোয়েটারগুলোর সৌন্দর্য একটু ম্লান হয়ে আসে। সেই ট্রাঙ্ক থেকে তনয়া সোয়েটারগুলো বের করে নিয়ে চলে আসে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন হঠাৎ করে
শ্রীতম, আমার গা হাত পা ভীষণ পরিমাণে চুলকাচ্ছে, আমি কিছুতেই আর থাকতে পারছি না। আর দেখো আমার গায়ে কেমন গোটা গোটা ফোসকা বেরিয়েছে, প্লিজ আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে চলো। নিজের সুন্দরী ফর্সা বউয়ের গায়ে বড় বড় ফোসকা দেখে শ্রীতম ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। এ কি, এত ঠান্ডার মধ্যে তোমার গায়ে এরকম ফোসকা পড়লো কি করে? তুমি কি শীতকালে ভালো করে স্নান করো না নাকি? একমাত্র স্নান না করার কারণেই তো এরকম হতে পারে। তুমি প্লিজ এই মুহূর্তে এসব বলো না, আমি প্রত্যেকদিন ভালো করে স্নান করি। আর তুমি নিজে থেকে ডাক্তারি করা বন্ধ করে এবার আমাকে ডাক্তার দেখাবে নিয়ে চলো। শ্রীতম আর দেরি না করে সেই মুহূর্তে তার বউকে নিয়ে ডাক্তারখানায় চলে যায়। ডাক্তারবাবু তনয়ের চিকিৎসা শুরু করে। কিছুক্ষণের মধ্যে সে চিকিৎসা করে তনয়াকে নিয়ে বাইরে বেরিয়ে আসে। ডাক্তারবাবু, আমার ওয়াইফের কি হয়েছে একটু বলতে পারবেন? হঠাৎ করে এই শীতের মধ্যে এর গায়ে এরকম ফোসকা কিভাবে উঠলো? আমি আর তনয়া কিছুই তো বুঝতে পারছি না। শুনুন, উনি যে মেটেরিয়ালের সোয়েটারটা পরেছেন সেই সোয়েটারটা পরলে শুধু উনি কেন, যে কোনো মানুষের গায়ে এরকম দগদগে ফোসকা বেরোবে, কারণ এই সোয়েটারের কোয়ালিটিটা একদমই ভালো নয়। আর আমার যা মনে হচ্ছে আপনি এই সোয়েটার এমন একটা জায়গা থেকে কিনে এনেছেন যেখানে একরকম পচা মেটেরিয়াল দিয়ে সোয়েটার বানানো হয়। আর এই ফোসকার পরিমাণ কমানো খুবই দুষ্কর, বরং ধীরে ধীরে এই ফোসকার পরিমাণ বাড়তে থাকবে। এই কথা শুনে তনয়া এবং তার স্বামী ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। সেই মুহূর্তে তনয়া আর নিজেকে ধরে রাখতে পারে না, সে ধীরে ধীরে কান্নায় ভেঙে পড়ে। সব দোষ আমার। ছাদের ঘর থেকে ওই দুটো পচা সোয়েটার বের করে যদি আমি না নিয়ে আসতাম আর ওই সোয়েটার গুলোতে রং করিয়ে নিজের গায়ে যদি আমি না পরতাম, তাহলে আজকে আমাকে এই দিন দেখতে হতো না। এবার আমার কি হবে? তনয়ার স্বামী তার বউয়ের এরকম পুরানো ট্রাঙ্ক থেকে সোয়েটার বের করে পরার ঘটনা শুনে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। শ্রীতম তার বউকে অনেক অনেক বকাবকি করে। তনয়া কিছুতেই তার স্বামীর এরকম ব্যবহারের কারণ বুঝে উঠতে পারে না। তোমার মাথা কি পুরোপুরি খারাপ হয়ে গেছে? তোমাকে আমি বারবার বারণ করেছিলাম যে ওই ছাদের ঘরের দিকে যাবে না, তবু তুমি আমার কথা শোনোনি। তারপর তুমি ট্রাঙ্ক থেকে কালো বউয়ের পচা সোয়েটারটা বার করে পড়তে গেছো কেন? কালো বউ চলে গিয়েও আমাকে জীবনে শান্তি দেবে না। নিজের স্বামীর এমন কথা শুনে তনয়া ভীষণ পরিমাণে অবাক হয়। সে কালো বউয়ের সোয়েটারের কথা কিছুতেই বুঝে উঠতে পারে না। অন্যদিকে শ্রীতমের মুখ থেকে সত্যি কথা বেরিয়ে যাওয়ায় সে নিজের হাত দিয়ে নিজের মুখটা চেপে ধরে, আর সে নিজের বউয়ের চোখের সামনে চোখ মেলাতে পারে না। কালো বউ মানে? তুমি আমার আগেও কাউকে বিয়ে করেছিলে নাকি? শ্রীতম, তুমি সত্যি কথা বলো প্লিজ, কারণ তুমি এভাবে আমাকে ঠকাতে পারো না। কি হলো, চুপ করে আছো কেন? তুমি আমার উপর রেগে যেও না তনয়া, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগে আমার তোমার সমস্ত ঘটনা জানিয়ে দেওয়া উচিত ছিল। আজ থেকে প্রায় 3 বছর আগে শ্রীতমের অফিসে রেশমি বলে একটি মেয়ে শ্রীতমের সঙ্গে কাজ করত। রেশমির গায়ের রং শ্যামলা হলেও তাকে দেখতে খুবই সুন্দর ছিল। একসাথে দীর্ঘদিন কাজ করার ফলে শ্রীতমের রেশমিকে ভীষণ পরিমাণে পছন্দ হয়ে যায়। এর ফলে সে তাকে বিবাহের প্রস্তাব দেয়। রেশমি প্রথম থেকে শ্রীতমকে পছন্দ করত। এর ফলে শ্রীতমের বিয়ের প্রস্তাবে সে একেবারেই রাজি হয়ে যায়। কিন্তু রানী দেবীর প্রথম থেকেই কোনো মেয়ের ফর্সা অথবা কালো গায়ের রং নিয়ে ভীষণ পরিমাণে কুসংস্কার বোধে আচ্ছন্ন ছিল। এর ফলে সে কিছুতেই নিজের ছেলে রেশমিকে বিয়ে করার ব্যাপারটা মেনে নিতে পারে না। মা, এখন যুগ অনেক এগিয়ে গেছে, তাই তুমি প্লিজ আমার বউয়ের কালো গায়ের রং নিয়ে কোনো রকমের কথা বলবে না। আর তুমি না চাইলেও আমি রেশমিকেই বিয়ে করব। তুই যা পারিস কর, কিন্তু আমি ওরকম কালো মেয়েকে নিজের বাড়ির বউ হিসেবে কিছুতেই মেনে নিতে পারবো না। তাই তোকে আমার অমতে গিয়ে রেশমিকে বিয়ে করে নিয়ে আসতে হবে। শ্রীতম তার মায়ের কথা শুনতে চায় না। সে রেশমিকে বিয়ে করে নিজের বাড়িতে নিয়ে আসে। দেখতে দেখতে প্রায় বেশ কিছুদিন কাটে এবং দেখতে দেখতে শীতকালে চলে আসে। রেশমির গায়ের রং কালো হওয়ার জন্য তার শাশুড়ি মা তার সঙ্গে ভীষণ পরিমাণে খারাপ ব্যবহার করে। এর ফলে রেশমির মন সবসময় খারাপ থাকে। রেশমি, বিয়ের পর আমরা কখনো কোথাও ঘুরতে যাইনি, চলো না আমরা পাহাড়ের দেশ থেকে ঘুরে আসি, তাহলে দেখবে তোমার মন ভীষণ পরিমাণে ভালো হয়ে যাবে। আর তুমি প্লিজ আমার মায়ের কথাই কিছু মনে করো না, প্লিজ। আমি কিছু খারাপ মনে করিনি, কিন্তু তোমার মা মনে হয় না যে আমাকে তোমার সঙ্গে ঘুরতে যাওয়ার জন্য পারমিশন দেবে। আমি তোমার সঙ্গে কোথাও যেতে পারবো না। শ্রীতম তার মাকে না জানিয়ে রেশমিকে নিয়ে পাহাড়ের দেশে ঘুরতে চলে যায়। সেখানে গিয়ে দুজনে ভীষণ আনন্দে পাহাড়ে ঘুরে বেড়ায়। সে তার বউকে পাহাড়ের দেশ থেকে খুব সুন্দর দুটো সোয়েটার কিনে উপহার দেয়। রেশমি সেই সোয়েটার পরে খুবই আনন্দ পায়। পাহাড়ের দেশ থেকে ফিরে আসার পরেও রেশমি নিজের গা থেকে সেই সুন্দর দুটো সোয়েটার কিছুতেই খুলতে চায় না। হঠাৎ করে একদিন রেশমির গায়ে ভীষণ পরিমাণে জ্বালা যন্ত্রণা হতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই তার গায়ে লাল লাল দাগ হয়ে যায়। এই দেখ শ্রীতম, তুই কাকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছিস? একে এই মেয়ের গায়ের রং কালো, তার উপর কেমন গায়ে আবার লাল লাল বিচ্ছিরি ঘা বেরিয়েছে। তুই এক্ষুনি তোর কালো বউকে এই বাড়ি থেকে তাড়িয়ে দে। প্লিজ মা, আমাকে এমন করে কথা শোনাবেন না। আমার গায়ে আগে কোনোদিনই এরকম ঘা বেরোনোর সমস্যা ছিল না। আমার মনে হয় এই সোয়েটারটা পরেই আমার গায়ে এসব বেরিয়েছে।
রেশমির এমন কথা শুনে তার স্বামী তার উপর ভীষণ পরিমাণে রেগে যায়। সে কিছুতেই তার বউয়ের কথা বিশ্বাস করতে চায় না। তোমার এত বড় সাহস! তোমায় আমি বিদেশ থেকে এত সুন্দর দুটো সোয়েটার কিনে দিলাম, আর তুমি বলছো এই সোয়েটারের মেটেরিয়াল খারাপ, বরং তোমারই গায়ের মেটেরিয়াল খারাপ, তাই জন্য এরকম ঘা বেরিয়েছে। ইস, একই তুমি কালো, তারপর যেটুকু সুন্দর ছিলে সেই সৌন্দর্য তোমার নষ্ট হয়ে গেছে। প্লিজ তোমরা আমাকে এরকম করে কথা শুনিও না। আমার মনে হয় একবার ডাক্তার দেখানো উচিত। না না, তোমার পেছনে আমরা একটা টাকাও খরচা করতে পারবো না। যাও, তুমি এক্ষুনি আমাদের বাড়ি থেকে বেরিয়ে যাও, না হলে আমি তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। শাশুড়ি মায়ের এমন কথা শুনে রেশমি ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। আমাকে দয়া করে অন্য কোনো সোয়েটার দিন, তাহলে দেখবেন আমার গায়ে সব ঘা ঠিক হয়ে গেছে। কারণ আমার কাছে এই দুটো সোয়েটার ছাড়া শীতকালে পরার মতো আর তেমন কোনো সোয়েটার নেই। গরিব ভিকিরি কালো মেয়ে, তুই আমার অফিসে কষ্ট করে কাজ করতিস, তাই তোর উপর দয়া হয়েছিল বলে তোকে বিয়ে করে নিজের বাড়িতে নিয়ে এসেছি, আর তার উপর তোকে আবার নতুন সোয়েটার কিনে দেবো? আর একটা কিছু তোকে আমি কিনে দিতে পারবো না। এই বলে তার শাশুড়ি মা এবং স্বামী সেখান থেকে চলে যায়। রেশমির কাছে সেই দুটো সোয়েটার ছাড়া আর অন্য কোনো সোয়েটার না থাকায় সে অন্য কিছু শীতের মধ্যে পরতেও পারে না। ঠান্ডার ভয়াবহ প্রকোপ থেকে বাঁচার জন্য সে কেবলমাত্র ওই দুটো সোয়েটার পরে শীতকাল কাটিয়ে দেয়। ফলে তার গায়ের ঘা আরো বেশি পরিমাণে বেড়ে যায়। রেশমির শাশুড়ি মা এবং স্বামী তার এরকম কুৎসিত রূপ কিছুতেই সহ্য করতে পারে না। এর ফলে একদিন তারা রেশমিকে ঘাড় ধাক্কা দিয়ে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। আজকে আপনারা আমার সঙ্গে এরকম খারাপ ব্যবহার করলেন তো এর কর্মফল আপনাদেরকে ভুগতেই হবে। আর এই নিন আপনাদের পচা সোয়েটার। আপনারা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছেন তো আমি আর জীবনেও আপনাদের মুখ দর্শন করব না। এই বলে রেশমি সেই দুটো সোয়েটার ছুঁড়ে ফেলে কাঁদতে কাঁদতে সেখান থেকে বেরিয়ে যায়। আর সে কখনো তার স্বামীর কাছে ফিরে আসে না। একদিন যে দুটো সোয়েটার ওই কালো বউ পরতো, আমি চাই না সেই সোয়েটার আমাদের বাড়ির আর অন্য কেউ ব্যবহার করুক। আমি এই সোয়েটার দুটোকে ট্রাঙ্কে বন্ধ করে উপরের ঘরে তুলে রেখে আসি। এই বলে রানী দেবী এবং শ্রীতম সেই সোয়েটার দুটোকে চোখের আড়াল থেকে সরিয়ে রেখে দেয়। দেখতে দেখতে প্রায় 3 বছর কেটে যায়। প্রীতম আবার তনয়াকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। আর প্রীতমের সুন্দরী ফর্সা বউ নিজের অজান্তেই কালো বউয়ের পুরানো দুটো সোয়েটার বের করে নতুন ভাবে রং করায় এবং সে নিজের গায়ে সেগুলো পরা শুরু করে। এর ফলে রেশমির মতো তনয়ের গায়েও ফসকে উঠতে শুরু করে। তনয়া এবং ডাক্তারবাবু শ্রীতম ও তার মায়ের উপর ভীষণ পরিমাণে রেগে যায়। ছি, তোমাদের মানসিকতা এত নোংরা! আমি যদি জানতে পারতাম তাহলে কোনোদিনও তোমাকে বিয়েই করতাম না। আজকে তোমার আর তোমার কিনে নিয়ে আসা পচা দুটো সোয়েটারের কারণে একসাথে দুটো মেয়ের জীবনটা নষ্ট হয়ে গেল। একটা মেয়ের গায়ের কালো রং বলে তার গায়ে ঘা ফসকে কিছুই বেরোতে পারে না, তাকে আপনারা ডাক্তার না দেখে দূর দূর করে নিজের বাড়ি থেকে তাড়িয়ে দিলেন। আর এই দেখুন, আজকে আপনাকে আপনার কর্মফল ভোগ করতে হচ্ছে। আমি বুঝতে পেরেছি আমার রেশমির সাথে খারাপ ব্যবহার করা একদমই উচিত হয়নি, কিন্তু আমার তখন কিছুই করার ছিল না। মা আমাকে এমন ভাবে বুঝিয়েছিল যে আমি সত্যিই বাধ্য হয়েছিলাম রেশমিকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে। আমাদের যে করেই হোক রেশমির কাছে যেতে হবে। আমি যদি এই ট্রাঙ্ক খুলে পুরানো সোয়েটার দুটো না বের করতাম তাহলে আজকে তো আমি এইসব ঘটনা জানতেই পারতাম না। এই বলে তনয়া এবং শ্রীতম দুজনে মিলে চারিদিকে রেশমিকে খুঁজতে শুরু করে। তারা রেশমির বাপের বাড়িতে গিয়ে খোঁজ নিলেও সেখানেও তারা রেশমির কোনো খোঁজ পায় না। অনেক চেষ্টার পর তারা রেশমির বর্তমান ঠিকানা জোগাড় করতে পারে। তারা শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরত্বে একটি ছোট গ্রামে গিয়ে রেশমির সন্ধান পায়। সেখানে গিয়ে রেশমিকে দেখে শ্রীতম ভীষণ পরিমাণে অবাক হয়। রেশমি দেখতে ভীষণ পরিমাণে সুন্দরী হয়ে যায়। সেখানে গিয়ে রেশমিকে দেখে শ্রীতম ভীষণ পরিমাণে অবাক হয়, কারণ রেশমি এখন ভীষণ পরিমাণে সুন্দরী। তার গায়ের রং শ্যামলা থাকলেও তার শরীর থেকে সমস্ত ঘায়ের দাগের চিহ্ন উধাও হয়ে গেছে। একি, তোমরা এখানে কি করছো? আমার বর্তমান ঠিকানা কে দিল তোমাদের? আমি তোমার সঙ্গে কোনো রকমের যোগাযোগ রাখতে চাই না শ্রীতম। আমি জানি তুমি বিয়ে করেছো, তাই তুমি তোমার ফর্সা সুন্দরী বউকে নিয়ে সুখে শান্তিতে সংসার করো। আমায় ক্ষমা করে দাও রেশমি, তোমার গায়ের কালো রং বলে আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। সত্যি তোমার গায়ে যে ঘা উঠেছিল তার জন্য তোমার কোনো দোষ ছিল না, তার জন্য আমার কিনে দেওয়া সোয়েটারটাই দায়ী। আমার সাথে প্লিজ বাড়িতে ফিরে চলো। রেশমি তার প্রাক্তন স্বামীর কথা শুনে জোরে জোরে হেসে ওঠে। সে কিছুতেই তার সঙ্গে ফিরে যেতে চায় না। ঠিক এমন সময় রেশমির স্বামী অভিরাজ সেখানে এসে উপস্থিত হয়। ইনি হলেন আমার স্বামী অভিরাজ, আর আমি এর সাথে এখন থাকি। আর হ্যাঁ, এই শীতের মধ্যে তুমি তোমার ফর্সা বউয়ের জন্য যে কোম্পানি থেকে 100টা সোয়েটার কিনে নিয়ে গেছো, সেই কোম্পানির বর্তমান মালিক হচ্ছে আমার স্বামী। রেশমির মুখে এমন কথা শুনে শ্রীতম ভীষণ পরিমাণে অবাক হয়। আসলে 3 বছর আগে শ্রীতম রেশমিকে বাড়ি থেকে যখন তাড়িয়ে দেয়, তখন রেশমি অপমানের ভয়ে নিজের বাপের বাড়িতে যায় না। সেই সময় তার অভিরাজের সঙ্গে দেখা হয়। অভিরাজ রেশমিকে সেই সংকট পরিস্থিতি থেকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে যায়
এবং তাকে ডাক্তার দেখিয়ে সুস্থ করে তোলে। অভিরাজ রেশমির পরার জন্য সুন্দর সুন্দর সোয়েটার পর্যন্ত উপহার করে। তাদের দুজনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে এবং তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। আপনার ফর্সা বউয়ের গায়ে এমন ঘা বেরিয়েছে দেখে সত্যি আমার কষ্ট লাগছে শ্রীতম বাবু। সুতরাং তাকে রেশমির মতো দয়া করে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না, কারণ সব দোষ আপনার কিনে দেওয়া সোয়েটারের। আর হ্যাঁ, আমার দোকানে সোয়েটারের মেটেরিয়াল কিন্তু খুবই ভালো। এই বলে শ্বেতার স্ত্রী রেশমিকে নিয়ে সেখান থেকে চলে যায়। শ্রীতম নিজের কর্মফল নিজেই ভোগ করতে থাকে। এমনকি তনয়া তার স্বামী শ্রীতমের সঙ্গে আর থাকতে চায় না। সে চিরজীবনের জন্য শ্রীতমকে ছেড়ে চলে যায়। অন্যদিকে অভিরাজ এবং রেশমি সুখে শান্তিতে সংসার করতে থাকে।